প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদের সিলেবাসের কিছু ডিজিজ সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ, ছত্রাকের ডিজিজ নিয়ে আলোচনা করব এবং এখানে আমাদের আজকের ক্লাসটা হবে তোমাদের সিলেবাসে যেটা আছে ধানের ডিজিজ সম্পর্কে। তোমাদের সিলেবাসে দুইটা রোগ আছে ধানের, একটা হচ্ছে শীত ব্লাইট অফ রাইস আর একটা হচ্ছে ফলস স্মার্ট অফ রাইস। তো শীত ব্লাইট অফ রাইসটা কি? এটা এই ডিজিজটার প্যাথোজেন হচ্ছে রাইজোকটোনিয়া সোলানি। এটার আরেকটা নাম আছে, সেটাকে বলে টেলিওমর্ফ থেনাটিফোরাস কুকুমারিস। আমরা পরবর্তীতে জানবো টেলিওমর্ফ কী জিনিস। আচ্ছা, এর হোস্ট কি? রাইস, সয়াবিন, তারপরে হচ্ছে বিন, সরঘাম, কর্ন, সুগার ক্যান, টার্ফ গ্রাস, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের উইড হোস্ট, মানে ঘাস জাতীয় পোষক, যেমন বার্নিয়ার্ড রাইস গ্রাস, তারপরে ক্র্যাব গ্রাস, বিভিন্ন ব্রড লিফ সিগন্যাল গ্রাস, এগুলো হচ্ছে এর হোস্ট। একটা ব্রড, তার মানে ব্রড হোস্ট রেঞ্জ, তাই না? এর হোস্ট রেঞ্জটা অনেক বড়। শুরুতে আমরা দেখি যে এই রোগের কারণ বা প্যাথোজেনটা আমরা প্রথমেই দেখলাম যে এটা হচ্ছে রাইজোকটোনিয়া সোলানি। হ্যাঁ, একটা ফাঙ্গাস। এই রাইজোকটোনিয়া সোলানি, এটার ক্লাস হচ্ছে ডিউটেরোমাইসিটিস, অর্ডার হচ্ছে অ্যাগোনোমাইসিটালিস। হ্যাঁ, এটাকে পূর্বে ডাকা হতো মাইসেলিয়া স্টেরিলিয়া। হ্যাঁ, মাইসেলিয়া স্টেরিলিয়া। জেনাস হচ্ছে রাইজোকটোনিয়া এবং স্পিসিস হচ্ছে রাইজোকটোনিয়া সোলানি। তো প্রথমে মনে করা হতো যে এর কনিডিয়া সৃষ্টি করা হয় না, তাই একে মাইসেলিয়া স্টেরিলিয়া এই বর্গে স্থান দেওয়া হয়েছিল। ঠিক আছে? তো যে সমস্ত ফাঙ্গাসের যৌন জনন সম্পর্কে আমাদের ভালোভাবে জানা নাই অথবা তাদের যৌন জনন নাই, তাদেরকে আমরা সাধারণত ডিউটেরোমাইসিটিস ক্লাসে স্থাপন করি। এই ছত্রাকটার রাইজোকটোনিয়া সোলানি, এর যৌন দশা সম্পর্কে আমরা জানতাম না বলে এটা ক্লাস ছিল ডিউটেরোমাইসিটিস, অর্ডার অ্যাগোনোমাইসিটালিস, জেনাস রাইজোকটোনিয়া, স্পিসিস রাইজোকটোনিয়া সোলানি। কিন্তু পরবর্তীতে কিন্তু এর যৌন দশা বা সম্পূর্ণ দশা আবিষ্কৃত হয়েছে, যার ফলে আমরা কিন্তু এখন একে আরেকটা ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে যে ক্লাস হচ্ছে ব্যাসিডিওমাইসিটিস। ঠিক আছে, ক্লাস ব্যাসিডিওমাইসিটিস, অর্ডার হচ্ছে ক্যান্থারিল্যালিস। ঠিক আছে, ক্যান্থারিল্যালিস, ফ্যামিলি হচ্ছে সেরাটোবেসিডিয়েসি, আর জেনাস থেনাটিফোরাস, স্পিসিস থেনাটিফোরাস কুকুমারিস। এখন দেখো, আমি যে দুটা জিনিস উল্লেখ করেছি, থেনাটিফোরাস কুকুমারিস, এটা ব্র্যাকেটে লিখেছি, ইন ব্র্যাকেটে টেলিওমর্ফ, আর রাইজোকটোনিয়া সোলানির ইন ব্র্যাকেটে আছে অ্যানামর্ফ। তোমরা ফাঙ্গাসে, তোমরা মাইকোলজি পড়েছো, তোমরা হয়তো বা এই টার্মটার সাথে পরিচিত। সেটা কি? যে তিন রকমের আছে, একটা হচ্ছে অ্যানামর্ফ, একটা হচ্ছে টেলিমর্ফ, একটা হচ্ছে হলোমর্ফ। অ্যানামর্ফ কারা? যাদের সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ অর্গানটা হচ্ছে, যাদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাক্টিভ অর্গান সম্পর্কে আমরা জানি। হ্যাঁ, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাক্টিভ অর্গান, অযৌন দশা। হ্যাঁ, অযৌন দশাটা হচ্ছে অ্যানামর্ফ। অযৌন দশাটা কি? এরা কি বলে, কনিডিয়া বা স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন দশা সম্পন্ন করে, তাই না? তো এটাকে বলা হচ্ছে অ্যানামর্ফ। তো এর জন্য আমরা রাইজোকটোনিয়া সোলানি, এটাকে আমরা অ্যানামর্ফ বলছি। আবার যখন এই সেম ছত্রাক, একই ফাঙ্গাস, তার আবার নাম যখন থেনাটিফোরাস কুকুমারিস, এটাকে আমরা বলছি টেলিমর্ফ। অর্থাৎ এর যৌন জনন দশা সম্পর্কে আমরা যখন জানি, এবং অর্থাৎ এর যৌন দশা আছে। হ্যাঁ, ব্যাসিডিওস্পোর তৈরি করে, ব্যাসিডিয়াম তৈরি করে যৌন জননের মাধ্যমে, তাই এটাকে বলা হচ্ছে টেলিওমর্ফ। আর হলোমর্ফ কোনটা? যার মানে হোল ফাঙ্গাস, যার সবগুলো দশাই আছে, সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল সবগুলাই দশা আছে। তো এই ফাঙ্গাসটা আসলে একই ফাঙ্গাস, এই রাইজোকটোনিয়া সোলানি আর থেনাটিফোরাস কুকুমারিস একই দশা। যখন তার যৌন দশা সম্পর্কে বিজ্ঞানীরা জানলেন, তখন তাকে নাম দেওয়া হয়েছে থেনাটিফোরাস কুকুমারিস। তো আমাদের পরিচিত হচ্ছে, আমরা এই নামেই ডাকবো রাইজোকটোনিয়া সোলানি। আচ্ছা, এখন আসো এই ফাঙ্গাসটা দেখতে কীরকম। এর মাইসেলিয়াম তৈরি করে। মাইসেলিয়ামের মাধ্যমে এ হচ্ছে ইনফেকশনটা শুরু করে, আক্রমণ শুরু করে। এবং এই মাইসেলিয়ামগুলো দেখতে কীরকম? মাইসেলিয়ামগুলো হচ্ছে স্বচ্ছ, হ্যাঁ, স্বচ্ছ
এবং তোমার শাখান্বিত, এর প্রস্থপ্রাচীর আছে, এই যে দেখো প্রস্থপ্রাচীর আছে। এবং এটা হচ্ছে এই মাইসেলিয়ামটা যখন পরিণত অবস্থা হয় তখন মাইসেলিয়ামটা গাঢ় বাদামি বর্ণের হয়ে যায়। হ্যাঁ, এদের একটা খুব বিশেষ শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে যে এই কোষগুলো অনেক লম্বা লম্বা, দেখো এই যে অনেক লম্বা লম্বা কোষ, এবং এইগুলো হচ্ছে সমকোণে অবস্থিত থাকে। ব্রাঞ্চিংগুলো একটার সাথে আরেকটা ব্রাঞ্চিং সমকোণে অবস্থান করে। এবং এই যে শাখা সংযোগস্থলের কাছে, এই যে শাখা সংযোগস্থল, এই যে শাখা সংযোগস্থল এর কিছুটা কাছে কিছুটা সরু, এই যে একটু সরু প্রস্থপ্রাচীর সংযোগস্থলের, মানে এই জায়গাটা একটু সরু, এই যে প্রস্থপ্রাচীর সংযোগস্থলে, এবং এই যে জায়গাটা একটু সরু, এবং এখানে তারা কি তৈরি করে, প্রায় সমকোণে অবস্থিত হয় একটার সাথে আরেকটা শাখা। এটা একটা বিশেষ শনাক্তকারী বৈশিষ্ট্য। আর হচ্ছে কোষগুলা বেশ লম্বা লম্বা হয় মাইসেলিয়াম। এরপরে আসো আমরা দেখি যে এই ফাঙ্গাসটা স্ক্লেরোশিয়াম তৈরি করে। স্ক্লেরোশিয়াম কি তোমরা জানো যে স্ক্লেরোশিয়াম হচ্ছে প্রতিকূল অবস্থা পাড়ি দিতে পারে। হ্যাঁ, স্ক্লেরোশিয়াম এখানে দেখো এটা একটা ইলেকট্রন মাইক্রোস্কোপি দেখানো হয়েছে, ইলেকট্রন না মাইক্রোস্কোপি দেখানো হয়েছে। সেখানে যেটা দেখানো হচ্ছে যে ব্যারেল শেপড যে স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে, এই যে সুতার মতো অংশগুলো, এগুলো হচ্ছে মাইসেলিয়াম। আর এই যে তার উপরে এই যে ব্যারেল শেপের যে স্ট্রাকচারগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলাকে বলা হচ্ছে, এগুলো সম্ভবত স্ক্লেরোশিয়া। ঠিক আছে, স্ক্লেরোশিয়া। তো আমরা যেটা বলেছি যে এই ফাঙ্গাসটার আমরা অযৌন দশা সম্পর্কে জানতাম, পরবর্তীতে কিন্তু তার যৌন দশাটা সম্পর্কে আমরা জানি। হ্যাঁ, এবং তার যৌন দশাটা কি, সে ব্যাসিডিয়াম স্পোর তৈরি করে। এই যে দেখো এটা তার যৌন দশা, এই যে মাইসেলিয়ামের এখানে ব্যাসিডিয়াম তৈরি হচ্ছে, এই যে স্টেরিক ম্যাটার মাথায়, এই যে ব্যাসিডিও স্পোর। হ্যাঁ, ব্যাসিডিও স্পোরগুলো হচ্ছে অ্যাসাইমেট্রিক্যাল। হ্যাঁ, তো এই গেল যে এই প্যাথোজেনটা দেখতে কীরকম। আসো আমরা এর রোগ লক্ষণটা জানি। রোগ লক্ষণটা কীরকম, এই ফাঙ্গাসটা যখন মাইসেলিয়ামটা উদ্ভিদকে আক্রমণ করে বা স্ক্লেরোশিয়াম জার্মিনেট করে উদ্ভিদকে আক্রমণ করে, হ্যাঁ, এর কী হয়, আমরা বলেছি যে স্ক্লেরোশিয়াম তৈরি করে এবং সেটা বাদামি বর্ণের, এবং সাধারণত চারা গাছ যখন জন্মায় তখন আক্রমণটা শুরু হয়। এবং ক্ষেতে যদি পানি থাকে তাহলে কিন্তু বয়স্ক গাছও আক্রান্ত হয়ে যায়। গাছের বয়স বৃদ্ধির সাথে সাথে আক্রমণের তীব্রতাটা বাড়ে। প্রথমে যেটা দেখা যায় যে খোলের যে অংশটা, খোল তোমরা জানো যে ধান গাছ যেখানে হয় সেখানে কিন্তু কিছুটা পানি থাকে, তাই না? তো খোলের যে অংশটা পানির কাছাকাছি থাকে সেখানে হচ্ছে গোলাকার লম্বাটে ধরনের, হ্যাঁ, গোলাকার লম্বাটে ধরনের ধূসর বর্ণের জলছাপের মতো দেখা যায়। ঠিক আছে, এই যে দেখো ধূসর বর্ণের জলছাপের মতো দেখা যায়, যে এই ছবিটা দেখো মনে হয় যে পানির ছাপ পড়েছে, তাই না? এবং দাগগুলো আস্তে আস্তে বড় হয়ে সমস্ত শীতটাতে ছড়িয়ে পড়ে। দাগগুলো যখন ম্যাচিউর হয় তখন পোড়া দাগের মতো দেখা যায় এবং এটাকে দেখতে তখন মনে হয় যে ঝলসে গেছে এরকম লাগে। হ্যাঁ, এর জন্য এটাকে বলে খোল ঝলসানো রোগ। দাগের কেন্দ্রভাগটা হয় সাদা আর বা হালকা খয়েরি বর্ণের এবং পরিধিটা হচ্ছে গাঢ় বর্ণের। হ্যাঁ, এবং এই কারণে এটাকে দেখতে অনেকটা গোখরা সাপের চামড়ার মতো দেখা যায়। গরম এবং আর্দ্রতাপূর্ণ আবহাওয়ায় এই দাগের উপরিভাগে প্রথমে সাদা রঙের এবং পরবর্তীতে বাদামি রঙের স্ক্লেরোশিয়া তৈরি হয়। অর্থাৎ প্রথমে স্ক্লেরোশিয়াটা দেখতে সাদা রঙের হয়, পরে যখন আরেকটু ম্যাচিউর হয় এটা বাদামি বর্ণের হয়। হ্যাঁ, রোগের চরম অবস্থায় এবং তীব্র আক্রমণে গাছের সমস্ত খোল এবং পাতাটা নেতিয়ে পড়ে এবং গাছটা কিন্তু মরে যেতে পারে। প্রচণ্ড আক্রমণে ধানের শীষ বের হয় না এবং শীষে ধান পুষ্ট হয় না। এই রোগ যদি একটা গাছে শুরু হয় তাহলে সেটা কিন্তু চক্রাকারে, অর্থাৎ গোলাকারভাবে চক্রাকারে আশেপাশের গাছগুলোকে আক্রমণ করে, যার ফলে পুরো ক্ষেতের মধ্যে যেসব জায়গায় এই ছত্রাকটা আক্রমণ করে সেখানে গোলাকার বসে যাওয়া দাগের মতো অংশ, মানে অঞ্চল দেখা যায়। ঠিক আছে, তাহলে এই গেল এইটার রোগ লক্ষণ। এখন আসলে একটু জানি যে নিদান তত্ত্বটা কি। নিদান তত্ত্ব হচ্ছে কীভাবে সে প্রতিকূল অবস্থা পাড়ি দেয়, সেটা হচ্ছে স্ক্লেরোশিয়াম তৈরি করে। এই রাইজোকটোনিয়া সোরানি সে হচ্ছে প্রতিকূল পরিবেশে মাটিতে স্ক্লেরোশিয়াম তৈরি করে বহুদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং যখন অনুকূল পরিবেশ পায় তখন এই স্ক্লেরোশিয়ামটা জার্মিনেট করে মাইসেলিয়াম তৈরি করে এবং মাইসেলিয়াম গাছে সংক্রমণ ঘটায়।
এর রোগ চক্রটা কীরকম? রাইজোকটোনিয়া সোলানি এর হচ্ছে প্রাথমিক আক্রমণ হয় স্ক্লেরোশিয়া দিয়ে। হ্যাঁ, স্ক্লেরোশিয়া জার্মিনেট করে সেই মাইসেরিয়ামটা সুস্থ গাছকে আক্রমণ করলে বা যখন জার্মিনেট করে সিডের মধ্যে থাকলে সিড থেকে আক্রমণটা শুরু হয় এবং জার্মিনেট করে এই সুস্থ গাছকে আক্রান্ত করে ফেলে। গাছের মধ্যে এরকম রোগ লক্ষণ দেখা যাবে এবং পরিণত স্ক্লেরোশিয়া দেখা যাবে। স্ক্লেরোশিয়াগুলো যত ম্যাচিওর হবে বা পরিণত হবে তত এগুলো কালো বর্ণের ধারণ করে এবং এগুলো কি হয় যখন আবার মাটিতে পড়ে যায় তখন বা প্রতিকূল পরিবেশ তখন এরা হচ্ছে অনেক দিন পর্যন্ত স্ক্লেরোশিয়া তৈরি করে বেঁচে থাকতে পারে। স্ক্লেরোশিয়াটা বহু বছর পর্যন্ত মাটিতে সারভাইভ করে বা বেঁচে থাকে। এই স্ক্লেরোশিয়া সাধারণত ধানের নাড়া বা খড়ের সাথে পড়ে থাকে জমিতে। আর জমির পাশে যদি আগাছা থাকে সেই আগাছার গায়েও কিন্তু এরা বেঁচে থাকতে পারে। আমরা শুরুতেই দেখেছি এই গাছটার হোস্ট রেঞ্জ বা পোষকের অনেকগুলো পোষকে কিন্তু এটা আক্রান্ত করতে পারে। কাজেই তার আশেপাশে অন্যান্য আগাছা থাকলে সেখানেও কিন্তু এই প্যাথোজেনটা সুপ্ত অবস্থায় থেকে যেতে পারে। হ্যাঁ, তারপরে যখন আবার ধানের মৌসুম আসে তখন স্ক্লেরোশিয়া দিয়ে আবার নতুনভাবে রোগের সংক্রমণ হয় এবং রোগ চক্রটা পূর্ণ করে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে এই ছবিটা আছে, সেটা দেখো বইয়ের মধ্যে যেটা আছে যে সুস্থ ধান গাছে আক্রমণ করছে, স্ক্লেরোশিয়া জার্মিনেট করে সুস্থ গাছে আক্রমণ করছে। হ্যাঁ, এই হচ্ছে আক্রান্ত পোষক, এই যে রোগ লক্ষণ দেখা যাচ্ছে, আবার স্ক্লেরোশিয়া তৈরি করছে, এখান থেকে আবার গৌণ সংক্রমণ হতে পারে, সেকেন্ডারি ইনফেকশন। হ্যাঁ, আবার এই রোগচক্রটা কয়েকবার চলতে থাকে। আবার যখন প্রতিকূল পরিবেশ তখন আবার স্ক্লেরোশিয়া তৈরি করে মাটিতে রয়ে যায়। তাহলে এটা হচ্ছে নিষ্ক্রিয় পর্যায় আর এটা হচ্ছে সক্রিয় পর্যায়। এই হচ্ছে আমাদের ধানের শীত ব্লাইট অফ রাইসের রোগচক্র। তো এই রোগটাকে করা যায় কিভাবে, রোগ নিয়ন্ত্রণ কিভাবে করা যায়? চারাগুলো কিছুটা দূরত্ব বজায় রেখে রোপণ করতে হবে, তাহলে ওই যে ছড়িয়ে পড়ার যে আশঙ্কা সেটা একটু কম হবে, পার্সেন্টেজটা কম হবে। আচ্ছা, অধিক ইউরিয়া সার যাতে এখানে ব্যবহার করা যাবে না। রোগ দেখা মাত্র জমির পানি 7 থেকে 10 দিন শুকিয়ে রাখতে হবে, তারপর পানি দিতে হবে। আর যদি গাছে রোগ লক্ষণ দেখা দেয় তখন ইউরিয়া সার দেওয়া বন্ধ করে দিতে হবে। বেনলেট, হোমাইড, টক্সিন, মিথাইল অথবা ভ্যাভিস্টিন এগুলো পানির সাথে মিশিয়ে পুষিয়ে এবং থোড় অবস্থায় স্প্রে করতে হবে। এগুলো হচ্ছে কেমিক্যাল ফাঞ্জিসাইড। ফসল মারা এর পর খড়কুটোগুলো খেতেই পুড়িয়ে ফেলতে হবে। কেন? তাতে হচ্ছে যেটা হয় যে ওই যে স্ক্লেরোশিয়াটা যদি থাকে সেটা পুড়ে নষ্ট হয়ে যায়। ক্ষেতের আইল আগাছা মুক্ত পরিষ্কার রাখতে হবে, কারণ হচ্ছে ওই যে ফাঙ্গাসটা তার সুপ্ত অবস্থায় এই আশেপাশের আগাছার মধ্যে সম্পন্ন করতে পারে, রয়ে যেতে পারে সুপ্ত অবস্থায়। হ্যাঁ, আচ্ছা, আক্রান্ত জমিতে দীর্ঘ শস্য পর্যায়ক্রম অনুসরণ করতে হবে। দীর্ঘ শস্য পর্যায়ক্রম কেন? কারণ এই ছত্রাকটার যে তোমার কি বলে স্ক্লেরোশিয়াম সেটা অনেক বছর বেঁচে থাকে, যার ফলে দেখা যায় যে একই জমিতে 1-2 বছর পরেও যদি আবার এই ধান গাছ লাগানো হয়, একই ধরনের জাত লাগানো হয়, তাহলে এই রোগটা আবার দেখা দেয়। হ্যাঁ, কারণ ওই স্ক্লেরোশিয়ামটা মাটিতে রয়ে যায়। এর জন্য দীর্ঘ শস্য পর্যায়ক্রম বলা হচ্ছে। অর্থাৎ এই বছর ধান হলো, পরবর্তী 1-2 বছর অন্য ফসল চাষ করতে হবে যেই ফসলকে এই ফাঙ্গাসটা আক্রান্ত করতে পারে না। তারপরে আবার 1-2 বছর পর এখানে আবার আমরা ধান চাষ করলাম, আবার গ্যাপ দিতে হবে, অন্য ফসল চাষ করতে হবে, আবার এরপরে আমরা ধান চাষ করব। এভাবে যদি আমরা বাই রোটেশন চাষ করি তাহলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। আর এগুলো হচ্ছে ধানের কিছু জাত: বিপ্লব, বৃষাইল, সুফলা, প্রগতি এবং কিছু দেশি জাতের লম্বা কাণ্ড বিশিষ্ট, তুলনামূলকভাবে কম রোগ প্রবণশীল। হ্যাঁ, আমরা একদম রোগ প্রতিরোধী জাত কিন্তু আমরা পাইনি, কাজেই কম রোগ প্রবণশীল জাতের ধান চাষ করা সর্বোত্তম। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা এই রোগটাকে দমন করতে পারি। এখন আসো আমরা দেখি ধানের অপ্রকৃত রোগ, স্মার্ট রোগ, যেটাকে লক্ষ্মীর গু রোগও বলা হয়। হ্যাঁ, বা ফলস স্মার্ট অফ রাইস। এই নামটা কেন লক্ষ্মীর গু রোগ? এটা হচ্ছে বাংলায় তারা নাম দিয়েছে, কারণ হচ্ছে যে আগে মনে করা হতো, কৃষকরা মনে করতেন যে এটা হচ্ছে যে সমস্ত ধান গাছে এরকম দেখা যায়, এই রোগটা দেখা যায়, তারা এটাকে রোগ বলতেন না,
যদি এরকম দেখা যায় তাহলে সেটাকে তারা মনে করতো যে খুব ভালো লক্ষণ, অর্থাৎ এই বছর ফলন ভালো হবে। কিন্তু বাস্তবে কিন্তু আসলে সেটা হয় না। হ্যাঁ, বাস্তবে কিন্তু সেটা দেখা যায় না, বরং ক্ষতি হয়, বেশ কিছু আক্রান্ত হয়ে যায়, ফলন কিন্তু একটু কমে যায়। হ্যাঁ, তো যদিও কৃষকরা এটাকে সুলক্ষণ মনে করেন, কিন্তু আসলে কিন্তু তা নয়। হ্যাঁ, ধানের অপ্রকৃত রোগ, স্মার্ট রোগ, যেটাকে বলা হচ্ছে ফলস স্মার্ট অফ রাইস। এটাকে ফলস স্মার্ট অফ রাইস কেন বলা হয়? কারণ হচ্ছে যে তোমরা জানো যে স্মার্ট রোগ যে সমস্ত ফাঙ্গাস তৈরি করে তাদেরকে তোমার ইউস্টিলা জিনেলিস বর্গে রাখা হয়েছে, ইউস্টিলা জিনেলিস বর্গে রাখা হয়েছে। কিন্তু এই ছত্রাকটাকে আমরা ইউস্টিলা জিনেলিস বর্গে রাখা হয় না। আমরা ক্লাসিফিকেশনে দেখি, চলো। এই রোগের প্যাথোজেনটা কি? ইউস্টিলা জিনোইডিয়া ভাইরেন্স। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এটাকে ফলস স্মার্ট বলা হয়, যে কারণে একে ইউস্টিলা জিনেলিস যে অর্ডারটা, বর্গটা, সেই বর্গে রাখা হয় নাই। হ্যাঁ, সেই বর্গের সদস্য না এটা। এটা ডিউটেরোমাইসিটিস শ্রেণীর ছত্রাক। অর্ডার হচ্ছে মনিলিয়ারিস, জেনাস হচ্ছে ইউস্টিলা জিনোইডিয়া, আর স্পিসিস হচ্ছে ইউস্টিলা জিনোইডিয়া ভাইরেন্স। এই ছত্রাকটা ভারত উপমহাদেশে প্রথম যে রিপোর্ট করেন তিনি হচ্ছেন কুকি 1818 সালে, এবং তখন তিনি এর নাম দিয়েছিলেন ইউস্টিলাগো ভাইরেন্স। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে জাপানি বিজ্ঞানী তাকাহাশি তিনি এর নাম দেন ইউস্টিলাগো নয়ডিয়া ভাইরেন্স। হ্যাঁ, যেহেতু এটা ফলস স্মার্ট, হ্যাঁ, প্রকৃত স্মার্ট না, ফলস স্মার্ট। তো দেখা যায় যে ধান উৎপাদনকারী প্রায় সব দেশেই এই রোগ দেখা যায়। এটা একটা খুব সাধারণ রোগ এবং এতে ফলন খুব বেশি কমে যায় না। হ্যাঁ, তবে ভারতে এবং ফিলিপাইনে মহামারী আকারে এই রোগ দেখা দেওয়ার ঘটনা ঘটেছে। এই রোগটা প্যাথোজেনটা দেখতে কীরকম? হ্যাঁ, এটা দেখতে কীরকম? এটা হচ্ছে তোমার মাইসিলিয়ামগুলো হচ্ছে সরু সেপ্টেড। হ্যাঁ, এই যে প্রস্থপ্রাচীর আছে, হ্যাঁ, তার মানে প্রস্থপ্রাচীর যুক্ত বা সেপ্টেড। হ্যাঁ, এবং এটা কি তৈরি করে? এরা শাখান্বিত, এই যে শাখা আছে, শাখান্বিত এবং স্বচ্ছ। প্যাথোজেনটা কি করে? ফুলের যে গর্ভাশয় থাকে, ফুলের গর্ভাশয়ে সংক্রমণ ঘটায়। সংক্রমণ ঘটালে গর্ভাশয় স্থলে, যেখানে গর্ভাশয়টা থাকার কথা, সেইখানে একটা স্বচ্ছ সুতার ন্যায় সরু মাইসেলিয়াম তৈরি করে, মাইসেলিয়ামের বল তৈরি করে। হ্যাঁ, সেটাকে বলে স্ক্লেরোশিয়াম, অর্থাৎ অনেক মাইসেলিয়াম একসাথে হয়ে স্ক্লেরোশিয়াম তৈরি করে। এই স্ক্লেরোশিয়াম বৃদ্ধি পেয়ে কি হয়, ওই যেহেতু এটা ফুলের গর্ভাশয়ে থাকে, এটা একসময় তুষটা বা গ্লুমটা ফাঁক করে বের হয়ে আসে, কিছুটা বের হয়ে আসে বাইরের দিকে, এবং এটা তখন তার আশেপাশে কি তৈরি করে? ক্ল্যামাইডোস্পোর তৈরি করে। হ্যাঁ, ক্ল্যামাইডোস্পোর বা কনিডিয়া সৃষ্টি করে। এই যে ক্ল্যামাইডোস্পোর মাথায় দেখছো, এগুলো হচ্ছে ক্ল্যামাইডোস্পোর তৈরি করে, ক্ল্যামাইডোস্পোর বা কনিডিয়া। হ্যাঁ, কনিডিয়াগুলো হচ্ছে ক্ষুদ্র গোলাকার, অমসৃণ অথবা কণ্টকিত। এই যে দেখছো, এগুলো হচ্ছে অমসৃণ অথবা কণ্টকিত। হ্যাঁ, কনিডিয়াগুলো বিশেষ ধরনের দেখতে। কচি কনিডিয়া হচ্ছে স্বচ্ছ, কিন্তু পরিপক্ক কনিডিয়াগুলো হলুদ, জলপাই, সবুজ বর্ণের বা কালো বর্ণের। হ্যাঁ, কনিডিয়া অঙ্কুরিত হয়ে কিন্তু সেকেন্ডারি ইনফেকশন ঘটায়। তো এই ফাঙ্গাসটার রোগ লক্ষণটা কীরকম হবে যখন এটা আক্রমণ করবে? গাছে কীরকম রোগ লক্ষণ দেখা দিবে? দেখো, আমরা তখন শুরুতেই বলেছিলাম যে এই ফাঙ্গাসটা যখন আক্রমণ করে তখন এই যে ধানের যে ফুলটা, তার এই যে গর্ভাশয়ের স্থানে সরু সুতার মতো অংশ দেখা যায়, এবং সেটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে, হ্যাঁ, তারা এরকম অনেক তৈরি করে, এরকম স্ক্লেরোশিয়া তৈরি করে ফেলে। ঠিক আছে, স্ক্লেরোশিয়া তৈরি করে ফেলে, এবং এগুলো ধানের এই তুষটা বের করে, এই দুই ব্লুম ফাঁকের মধ্য দিয়ে বের হয়ে আসে। প্রথমে এগুলো দেখতে অনেকটা হচ্ছে তোমার কি বলে, হালকা হলুদ বর্ণের দেখা যায়,
হ্যাঁ, পরে এগুলো আস্তে আস্তে জলপাই বর্ণের হয় এবং একসময় কালো বর্ণ হয়ে যায়, কালো বর্ণ ধারণ করে এবং বের হয়ে আসে, দেখতে ঠিক এই রকম লাগে। এগুলো ফেটে গিয়ে, হ্যাঁ, ময়লার মতো যখন এটা ফেটে যায়, তোমার এই তুষটা ফেটে গিয়ে এগুলো বের হয়ে আসে এবং এইগুলো যখন ফেটে যায়, ফেটে গিয়ে তার ভিতর থেকে ময়লার মতো ক্ল্যামাইডোস্পোর বের হয়ে আসে, ক্ল্যামাইডোস্পোর বা কনিডিয়া। সেগুলো দেখতে কেমন আমরা একটু আগেই দেখলাম, যেগুলো হচ্ছে কণ্টকিত দেখতে। হ্যাঁ, এগুলো যখন হাত দিয়ে ধরবা হাতে কেমন ময়লার মতো লাগবে। এখানে কি হয়, এই ইয়েটা ক্ল্যামাইডোস্পোর পরে জার্মিনেট করে আবার নতুন ধান গাছকে আক্রান্ত করে। ঠিক আছে, এখানে এটাতে হচ্ছে তোমার বাড়ন্ত চাল নষ্ট হয়ে, এই যে এখানে চাল হওয়ার কথা তার জায়গায় কি হচ্ছে, চাল নষ্ট হয়ে এরকম স্ক্লেরোসিয়া তৈরি করে ফেলছে। হ্যাঁ, তাতে ফলন কিছুটা কমে যায়, তবে খুব বেশি একটা ক্ষতি হয় না। হ্যাঁ, তবে মোটামুটি কিছুটা তো ক্ষতি হয়, একটু ফলন কমে যায়। হ্যাঁ, আর এটা নিদান তত্ত্বটা কি, এই প্যাথোজেনগুলো তোমার স্ক্লেরোসিয়াম হিসাবে বেঁচে থাকে এবং বীজের সাথে অনেক সময় মিশ্রিত অবস্থায় কনিডিয়া, যেটাকে আমরা ক্ল্যামাইডোস্পোর বলছি, ক্ল্যামাইডোস্পোর অনেক সময় বীজের সাথে মিশ্রিত অবস্থায় থাকতে পারে। ক্ল্যামাইডোস্পোরটা সাধারণত 4 মাস পর্যন্ত বেঁচে থাকে, আবার স্ক্লেরোসিয়াটা কিন্তু বহু বছর, প্রায় 1-2 বছর পর্যন্ত, 1 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। হ্যাঁ, স্ক্লেরোসিয়াম ক্ষেত্র বিশেষে এর চেয়েও বেশি বছর বেঁচে থাকতে পারে। আসো এই রোগটার জীবনচক্র সম্পর্কে আমরা জানি। এর জীবনচক্রটা সম্পর্কে এখনও সুস্পষ্টভাবে সেরকম জানা যায়নি, তবে যতটুকু জানা গেছে আমি এখানে আপডেটেডটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে এই ফাঙ্গাসটা, আমি প্রথমেই সেটাই দিয়ে তোমাদেরকে একটু এক্সপ্লেইন করি। সেটা হচ্ছে যে এই ফাঙ্গাসটা বীজসহ মাটিতে যে পতিত হয়, সেখানে স্ক্লেরোসিয়ামটা অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে, যে স্ক্লেরোসিয়াম, হ্যাঁ, যে ধানের শীষে যে স্ক্লেরোসিয়াম আছে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে। এবং যদিও তোমাদের বইতে বলা হচ্ছে অঙ্কুরোদ্গম সম্পর্কে এখনও ভালোভাবে জানা যায়নি, তো এটা নিয়ে এখনও কাজ চলছে। তো আমি এখানে একটু তোমাদেরকে ভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে আমরা দুইটা সাইকেল এখানে দেখিয়েছি, একটা হচ্ছে সেক্সুয়াল সাইকেল আর একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল সাইকেল, অর্থাৎ যৌন জনন এবং অযৌন জনন চক্র। হ্যাঁ, তো মনে করা হয় যে স্ক্লেরোসিয়াম থেকে কনিডিয়া বা ক্ল্যামাইডোস্পোর, সেটা হচ্ছে বায়ুবাহিত হয়ে ধানের সুস্থ যে শীষগুলো আছে সেগুলোকে আক্রমণ করে এবং স্ক্লেরোসিয়া ও কনিডিয়া সৃষ্টি করে। আর চারা গাছে হচ্ছে কনিডিয়ার মাধ্যমে আক্রমণটা শুরু হয়। অনেকে রোগটা বীজবাহিত বলেও মনে করেন, এটা সম্পর্কে এখনও অস্পষ্ট ধারণা রয়েছে। তো আসো আমরা এই জীবনচক্রটা দেখি যে এখানে কি দেখানো হচ্ছে। এখানে হচ্ছে যে এই যে ধানের শীষে মাইসেলিয়াম ইনফেকশন করেছে, যে ব্লু কালার দিয়ে মাইসেলিয়ামের ইনফেকশন বোঝানো হচ্ছে। হ্যাঁ, এবং এটা কি হয়, যে ধানের স্পাইকলেটে যে স্ক্লেরোসিয়া তৈরি করে। আমরা রোগ লক্ষণে দেখেছি কিভাবে স্ক্লেরোসিয়া হয়, তাই না? স্ক্লেরোসিয়াটা অনেকগুলো মাইসেলিয়াম একত্র হয়ে এরকম ফাঙ্গাল বলের সৃষ্টি করে। সেটা কোথায়, ফুলের গর্ভাশয়ে, তাই না? গর্ভাশয়ের এখানে সরু সুতার মতো, এবং পরবর্তীতে সেটা এরকম স্ক্লেরোসিয়াম তৈরি হয়, ব্লুমটা করে বের হয়ে আসে। যখন অনেক ম্যাচিউর হয় তখন স্ক্লেরোসিয়ামটা একদম কালো বর্ণের হয়। এই স্ক্লেরোসিয়ামটা কী করতে পারে, মাটিতে পতিত হলে, পরিবেশটা যদি অনুকূল হয় তাহলে সে জার্মিনেট করে অ্যাসকোস্পোর তৈরি করে। দেখো এই যে অ্যাসকোকার্প ফ্রুটিং বডি তৈরি করে, যৌন জনন চক্র শুরু করে। এটা হচ্ছে তার অ্যাসকোকার্প। এই যে এখানে হচ্ছে অ্যাসকাস, অ্যাসাই, হ্যাঁ, এবং অ্যাসকোস্পোর জার্মিনেট করে কী করছে, মাইসেলিয়াম তৈরি করছে এবং এটা আবার ধান গাছকে আক্রান্ত করতে পারে। এটা হচ্ছে তার যৌন জনন চক্র। আবার পাশাপাশি যেটা হতে পারে, যেটা অযৌন জনন চক্র সম্পন্ন করে, সেটা কীরকম, এই স্ক্লেরোসিয়ামগুলো ক্ল্যামাইডোস্পোর তৈরি করে। ঠিক আছে, ক্ল্যামাইডোস্পোর তৈরি করে বা কনিডিয়া তৈরি করে। এই কনিডিয়া জার্মিনেট করে মাইসেলিয়াম তৈরি করে, সেই মাইসেলিয়াম এই স্পাইকলেটকে আক্রান্ত করে। এই কনিডিয়াগুলো হতে পারে বাতাসের মাধ্যমে ধান গাছে চলে আসতে পারে, অথবা যখন এই বীজটা জার্মিনেট করছে বীজের মধ্যে দিয়ে ইনফেকশনটা শুরু হতে পারে। এটা সম্পর্কে এখনও একটু অস্পষ্ট ধারণা রয়েছে। তাহলে এটা হচ্ছে অযৌন চক্র। অযৌন চক্রটা কিন্তু খুব বেশি হয়, খুব ফ্রিকুয়েন্টলি হয়।
হ্যাঁ, এটার একটা অদ্ভুত ধরনের জীবনচক্র, তাই না? যেটা মনে করা হয় যে প্রথমে সাদা হাইফা বা মাইসেলিয়ামটা দিয়ে তার প্রাইমারি ইনফেকশন শুরু করা হয়, এটা মনে করা হয়। ফ্লোরাল পার্টকে এটা আক্রমণ করে। যত ইনফেকশন হতে থাকে তত ডার্কিশ ব্রাউন বা গ্রিন কালারের ক্ল্যামাইডোস্পোর তৈরি হয়। হ্যাঁ, রাইসেস স্পাইকলেটে ক্ল্যামাইডোস্পোর তৈরি হয় এবং কি হয়, বা স্ক্লেরোসিয়া তৈরি করে। এই স্ক্লেরোসিয়া, হ্যাঁ, সিজনের শেষের দিকে সেখান থেকে সেক্সুয়াল লাইফ সাইকেলটা স্টার্ট হতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে এরকম অ্যাসকোস্কার্প তৈরি করবে, অ্যাসকোস্পোর তৈরি করবে এবং পাশাপাশি একটা জার্মিনেট করে কিন্তু ক্ল্যামাইডোস্পোরও হতে পারে। হ্যাঁ, অযৌন জননও সম্পন্ন হতে পারে। তাহলে দুইটা সাইকেল পাশাপাশি চলতে পারে অথবা নাও চলতে পারে। আর এটা হচ্ছে খুব ফ্রিকুয়েন্ট, যেটা অযৌন জনন। এই ক্ল্যামাইডোস্পোরটা কিন্তু প্রায় 4 মাস পর্যন্ত পাড়ি দিতে পারে প্রতিকূল পরিবেশকে। আর পরবর্তীতে যখন ম্যাচিউরিটি হয় তখন কিন্তু স্ক্লেরোসিয়া তৈরি হয়ে যায়, তাই না? স্ক্লেরোসিয়া কিন্তু প্রায় বছরখানেক পর্যন্ত প্রতিকূলতা পাড়ি দিতে পারে। ঠিক আছে, তো এইটা হচ্ছে অদ্ভুত ধরনের জীবনচক্র, তাই না? আর তোমাদের বইয়ের যে রোগচক্রটা দেওয়া আছে, আসলে সেটা একটু দেখি। এটা দেখো, সুস্থ ধান গাছে মাটিতে যে স্ক্লেরোসিয়া আছে সেটা আক্রমণ করলো, আক্রান্ত ধান গাছ থেকে তারপর পোষক টিস্যুতে স্ক্লেরোসিয়া চলে আসলো, সেখান থেকে আবার স্ক্লেরোসিয়া তৈরি হলো, সেখান থেকে আবার গৌণ সংক্রমণ হতে পারে। হ্যাঁ, আবার এদিকে মাটিতে এটা সুপ্ত অবস্থা পাড়ি দিতে পারে। এটা হচ্ছে তার সক্রিয় দশা, এটা হচ্ছে নিষ্ক্রিয় দশা। এর রোগ নিয়ন্ত্রণ আমরা কিভাবে করতে পারি? রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে, লোনা পানি দিয়ে বীজটাকে শোধন করতে হবে, আক্রান্ত ছড়াটা কেটে নিয়ে পুড়িয়ে ফেলতে হবে, ফসল মাড়াইয়ের পর আবর্জনাগুলো পুড়িয়ে ফেলতে হবে, শস্য পর্যায়ক্রম অনুসরণ করতে হবে। রোগ প্রতিরোধী জাতের ধান চাষ করা সর্বোত্তম